রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তার দাবি, এই বাজেট দেয়া হয়েছে জীবন ও জীবিকা বাঁচাতে। বাজেট পরবর্তী অনলাইন সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, করোনা পরবর্তী প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে, বাড়বে কর্মসংস্থান। অর্থমন্ত্রী জানান, অর্থ পাচারকারীদের কোনো ছাড় দেয়া হবে না। ব্যাংক খাতে তারল্য সংকট নেই দাবি করে অর্থমন্ত্রী বলেন, বাজেট হয়েছে পুঁজিবাজার বান্ধব। আরো জানাচ্ছেন সুলতান আহমেদ। 21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কাঠামোর উপর বৃহস্পতিবার জাতীয় সংসদে 5,68,000 কোটি টাকার বড় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। রীতি অনুযায়ী পরের দিন গণমাধ্যমের মুখোমুখি তিনি, তবে করোনার জন্য এবার আসেন অনলাইনে। সবার মতামত নিয়ে শুরুতেই অর্থমন্ত্রী দাবি করেন, বাজেটে তাদের পুরো চেষ্টা ছিল দেশের মানুষের জীবন ও জীবিকা বাঁচানো। আমরা যেভাবে সাজিয়েছি আমরা সেভাবে মনে করি যেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%, যা অর্জনে বেসরকারি বিনিয়োগ বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ করতে হবে। প্রশ্ন ছিল, কিভাবে তা সম্ভব? আমরা এতদিন আমরা বুঝতে পারি নাই কোন পথে এগুলো পরে বিনিয়োগ আসবে, সেটা আমরা এখন জানি। আমরা সেগুলো সহজ করে দিচ্ছি, আইনগুলো ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি, সবাইকে আমরা সাহায্য করতেছি এবং সেখানে কোনো ডিসক্রিমিনেশন নাই। উঠে আসে ব্যাংক খাত ও পুঁজিবাজার প্রসঙ্গ। অর্থমন্ত্রীর দাবি, কোনো ব্যাংকেই নেই তারল্য সংকট। এছাড়া পুঁজিবাজারের জন্য বাজেটে নেওয়া পদক্ষেপে বাজার গতিশীল হবে বলেও জানান তিনি। একদিকে আইন আছে এবং আরেকদিকে শক্তিশালী কমিশন আছে। এখন রেগুলেটররাও এখন শক্তিশালী, ভালো ভালো শেয়ার বাজারে আসতেছে। আমরাও ভালো ভালো শেয়ার নিয়ে আসবো। আমরা কথা দিয়েছি, সরকারি শেয়ার আমরা বাজারে নিয়ে আসবো। অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচার রোধে প্রয়োজনে আইনের সংশোধন করা হবে। আমরা চাই যে আমাদের দেশের অর্থ বিদেশে না যায়, এই দেশের অর্থ যেখানে অর্জন করে এখানে খরচ করতে হবে। আর যারা খরচ করতে চায় না তারা এখান থেকে তারা একবারে চলে যাক না। এ সময় স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ নিয়ে সন্তুষ্টি জানান সরকারের অন্য দুই মন্ত্রী। কৃষি যন্ত্রের উপরে 50 ভাগ সমতল ভূমিতে উপকূলের এলাকা এবং হাওরের জন্য 70 ভাগ কৃষি যন্ত্রের উপরে আমরা প্রণোদনা দিব। স্বাস্থ্য এবং কৃষি সেগুলোকে আমরা অতি দ্রুত ওবেইং অল রুলস এন্ড রেগুলেশন, যেগুলো ভায়োলেট করবো না, করে টাইমটা বাঁচিয়ে তাড়াতাড়ি করে আমরা এগুলোকে প্রক্রিয়াধীন করব। এ সময় রাজস্ব লক্ষ্য পূরণে করদাতার সংখ্যা বাড়ানো হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নতুন বাজেটকে করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট হিসেবে অভিহিত করেছে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে অনলাইনে বাজেট পরবর্তী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন। তিনি আরো বলেন, এই বাজেটে জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রাখার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শাহালি জয় জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার সংসদে উত্থাপন করা হলো সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় বাজেট। 5,68,000 কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট আকারে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ। বাজেট ঘোষণার একদিন পর এ নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, করোনা মোকাবেলা করে দেশের অর্থনীতির গতিশীলতা ফিরিয়ে আনাই বাজেটের প্রধান লক্ষ্য। এবারের বাজেট ভিন্ন বাস্তবতা, ভিন্ন প্রেক্ষাপটে প্রণীত। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশা দলিল। করোনা ভাইরাসের সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে এবারে বাজেট। দুর্যোগের এই সময়ে গতানুগতিক ধারার বাইরে গিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জীবন জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের সময়োচিত সাহসী চিন্তার ফসল। গতানুগতিক ধারার সাথে আউট অফ বক্স চিন্তার সমন্বয় করে সংকট জয়ের নব উদ্যম সৃষ্টিতে এ বাজেট পেশ হয়েছে।
দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল সংকট কাটিয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যাশার কথাও জানান ওবায়দুল কাদের। ভাইরাসের মোকাবেলা করে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা মোকাবেলায় প্রস্তাবিত বাজেটে কোনো কাঠামো পরিপালিত হয়নি বলে মনে করে বিএনপি। তারা মনে করে জীবন ও জীবিকাকে উপেক্ষা করে স্বাস্থ্য খাতে সঠিক বরাদ্দ না দিয়ে মেগা প্রকল্পে অর্থের যোগান দেওয়া হয়েছে। এর ফলে বাজেটে দুর্নীতি প্রশ্রয় পাবে। ফলে পক্ষে এই প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। পুরো পৃথিবী বদলে দিয়েছে সূক্ষ্ম এই ভাইরাস কোভিড-19। দেশে প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু এই মহাদুর্যোগ মোকাবেলায় প্রস্তাবিত বাজেটে কার্যকর কোনো কাঠামো দেয়া হয়নি, অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে 2020-21 সালের জন্য প্রস্তাব করা জাতীয় বাজেটকে এভাবেই মূল্যায়ন করেন দলটির মহাসচিব। বলেন, স্বাস্থ্য খাতকে অবহেলিত রেখে অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রকৃত অর্থে কোন গঠনমূলক ব্যবস্থা কিংবা সংস্কার প্রস্তাব নেওয়া হয়নি। প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবেলায় যে কাঠামো থাকা দরকার সেটি পরিপালিত হয়নি। বাজেটের আয় ও ব্যয়ের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। মির্জা ফখরুল বলেন, প্রবৃদ্ধি বৃদ্ধির নামে এই বাজেটে প্রতারণা করা হয়েছে। বিভিন্ন সুযোগ সৃষ্টি করা হয়েছে দুর্নীতিকে উৎসাহিত করতে। এই বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। বাজেটের বড় অংশ মেগা প্রকল্পগুলোকে দেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ। অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্পকে বাজেটে আনায়নের প্রয়োজন ছিল না। দুর্নীতির যে ধারা চলমান সেটাকে অব্যাহত রাখাই এর কারণ বলে আমরা মনে করি। বিএনপি মহাসচিব মনে করেন, সরকারের মানুষের প্রতি দায় নেই। এ কারণেই প্রস্তাবিত এই বাজেটে কর্মহীন মানুষের কথাও নেই। 1,53,000। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেট কোভিড-19-এর বাস্তবতার আলোকে হয়নি। করোনাকালে মানুষের জীবন জীবিকার চেয়ে বাজেটে বেশি গুরুত্ব পাচ্ছে জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জন। আর বাজেটে দেশের প্রবৃদ্ধির প্রকৃত চিত্র উঠে না আসলে বহির্বিশ্বে ভুল সংকেত যাবে, যা আন্তর্জাতিক করোনা তহবিল পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। বাজেট বিশ্লেষণে এমন মন্তব্য করেছে বেসরকারি গবেষণার প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। নাজিয়া কণা জানাচ্ছেন বিস্তারিত। সেটারই পরিমাণটা বেশি। মোট দায় শুক্রবার প্রস্তাবিত 2020-21 অর্থ বছরের বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এখন এই সময় সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বলে মন্তব্য করেন। বলেন, করোনা কালে জীবন ও জীবিকা টিকিয়ে রাখার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বাজেটে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় না নিয়েই এই বাজেট প্রস্তাব করা হয়েছে। যে সরকারের এক ধরনের যে মোহ, যে জিডিপি প্রবৃদ্ধির প্রতি, সেটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%। সংস্থাটির মন্তব্য, কোভিড-19 পরিস্থিতি মোকাবিলার চেয়েও সরকার বেশি গুরুত্ব দিচ্ছে জিডিপি প্রবৃদ্ধির দিকেই। আর করোনার সংকটে পড়া অর্থনীতির সঠিক চিত্র বাজেটে প্রতিফলিত না হলে আন্তর্জাতিক সহায়তা পাওয়া দুষ্কর হবে বলে মনে করে সংস্থাটি। কোভিডের সময়ও আমাদের তেমন অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েনি আমাদের উপরে, কিংবা আমাদের প্রবৃদ্ধির উপরে তেমন কোনো প্রভাব পড়েনি। এই ধরনের ভুল সিগন্যালের কারণে কিন্তু কোভিড-19-এর প্রেক্ষিতে যে সমস্ত আন্তর্জাতিক ফান্ড তৈরি হয়েছে, যে সমস্ত সম্পদ তৈরি হয়েছে, সেই সম্পদগুলো পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে। বাজেটে নির্ধারিত আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় এবং এর বাস্তবায়ন দক্ষতা বাড়ানোর আহ্বান সংস্থাটির। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবসম্মত নয় বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। তাদের মতে, করোনা সংকটে স্বাস্থ্য এবং জীবন জীবিকার চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাজেট কতটা ভূমিকা রাখবে তা নিয়ে প্রশ্নই থাকছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজেট বড় চ্যালেঞ্জ হবে ব্যয় ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায়। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। বড় কঠিন সময়ে বিশাল ঘাটতির বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেটে প্রবৃদ্ধির উচ্চাভিলাষী লক্ষ্য ধরা হয়েছে 8.2%।
সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাত, এরপর পরিবহন ও যোগাযোগ খাতে। ভঙ্গুর স্বাস্থ্য খাতকে টেনে তুলতে বরাদ্দ দেওয়া হয়েছে 29,246 কোটি টাকা, আর সামাজিক নিরাপত্তায় বরাদ্দ 32,000 কোটি। এবং এবারের বাজেটের আরেক অগ্রাধিকার খাত কৃষিতে খরচ ধরা হয়েছে 29,000 কোটি টাকা। জিডিপি গ্রোথ রেটটি যে টার্গেটটা করা হয়েছে আগামী অর্থ বছরে 8.2, এটা নিয়ে হয়তো প্রশ্ন থাকবে। ব্যাংকিং সেক্টর থেকে যেন কোনো ঋণ না নেওয়া হয়, কারণ ব্যাংকিং সেক্টর এমনি চাপে আছে। তারপর যদি সরকার ঋণ নেয় তবে কিন্তু সরকারের যে প্যাকেজটা আছে কোভিড উত্তরণের জন্য সেটা কিন্তু ব্যাহত হবে। এখনো হেলথ হ্যাজার্ড, যেটা বিশেষ করে সংক্রমণের মাত্রা আরো বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, এবং অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু স্বাভাবিকভাবে চালু করার ক্ষেত্রে কবে সেভাবে চালু করা যাবে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা রয়ে গেছে। বৈদেশিক যে বহুজাতিক সংস্থাগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, এদের কাছ থেকে ঋণ নেওয়া। বাজেটে বড় ব্যয়ের বিপরীতে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য 3,30,000 কোটি। এনবিআর বহির্ভূত খাত থেকে অর্থ আদায়ের লক্ষ্য 15,000 কোটি। সব মিলিয়ে রাজস্ব আদায়ে আয়ের এমন লক্ষ্য পূরণ অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। আমরা যদি ভ্যাকসিন পাই এবং স্বাভাবিকের দিকে যাই তাহলে হয়তোবা বড় ধরনের প্রবলেম হবে না, বাট যদি যেই পরিস্থিতিতে এখন চলছে এটার একটা প্রজেকশনের সাথে বাস্তবতা একটা গ্যাপ তো থাকবেই। করোনার বাস্তবতায় দেশে কর্মহীন হচ্ছে বিপুল জনগোষ্ঠী, বড় অংশ যোগ হচ্ছে গরিবের তালিকায়। বাজেট বাস্তবায়নে এসব মানুষের জীবন জীবিকা টিকিয়ে রাখতে বরাদ্দকৃত অর্থের গুণগত ব্যবহারে মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বাজেট উপস্থাপনের পর চলছে নানা হিসেব নিকেশ। প্রস্তাবিত বাজেটে অঞ্চলভেদে বরাদ্দ বাড়লো না কমলো তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি তৃণমূলে এর সঠিক ব্যবহারের দাবি উঠেছে। ব্যবসায়ী অর্থনীতিবিদরা বাজেট নিয়ে খুশি হলেও এলাকা ভেদে বিশেষ ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। ব্যুরোর প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনাকালে ঘোষিত বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। অর্থনীতি পুনরুদ্ধারের এই বাজেটে পোশাক খাত থেকে সুফল পেতে খাতকে চাঙ্গা করার উপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও বরাদ্দ বাড়ানোর দাবি এসেছে। সোর্স ট্যাক্সটা 0.25 ছিল গত বছর, করা হয়েছে বিশেষ একটা পরিস্থিতিতে। তার চাইতে এখন পরিস্থিতি আরো খারাপ। আমার মনে হয় এই ধরনের কোনো সোর্স ট্যাক্সের ইয়েতে না রাখাই ভালো। প্রশাসন উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার জন্য সেভাবে প্রশিক্ষিত নয়। করোনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতের দুরবস্থা। অনেকেই মনে করেন এই খাতটি সেভাবে গুরুত্ব পায়নি বাজেটে। আজকের যে হাসপাতালটা আছে সেখানে আমাদের যে সংখ্যা অনুযায়ী যেরকম আইসিইউ বেড থাকা দরকার সেই অবকাঠামোটাকে তৈরি করতে হবে। আর আমি এখনো মনে করি যে স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টের যে ব্যবস্থাপনা এটা আমূল পরিবর্তন আনতে হবে। বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা খুশি হলেও কিছু কিছু ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন। পায়রা পোর্ট এবং পদ্মা ব্রিজের যে কানেক্টিভিটি সারা দেশের সাথে এবং সারা পৃথিবীর সাথে কানেক্টিভিটি বাড়বে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, ব্যবসা বাণিজ্য এগুলো বেড়ে যাবে এবং বরিশালের অর্থনীতি তখন আন্তর্জাতিক একটা কাঠামোর মধ্যে চলে আসবে। আমি রিকোয়েস্ট থাকতেছে যে 15,000টা দিয়েছে 15,000 যেন এই বন্ধ শিল্প কারখানা যেন পায়। দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে অঞ্চল ভিত্তিক বিশেষ বরাদ্দও চান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রস্তাবিত বাজেটে পণ্যের দাম নিয়ে বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। তবে মাত্র 5 দিনের ব্যবধানে কেজি প্রতি চালে দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। বেড়েছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দামও। আড়তদাররা জানান, চালের মৌসুম হলেও বাজেট ও করোনার কারণে আগেই দাম বাড়িয়ে দিয়েছে মিলাররা। আর সাধারণ ক্রেতাদের অভিযোগ, এবারের বাজেটে দাম কমার চেয়ে বাড়ার তালিকাটাই বড়। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মাননীয় স্পিকার, সংশোধিত বাজেট এক অনিশ্চিত অর্থনীতি আর আতঙ্ক মাথায় নিয়েই বৃহস্পতিবার জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় অর্থনীতি পুনরুদ্ধারে নানা পদক্ষেপের পাশাপাশি উঠে আসে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ও আমদানিকৃত বিভিন্ন পণ্যের উপর শুল্ক ছাড় ও আরোপের কথাও। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়াবে। আসলে বাংলাদেশের বাজেটটা কিন্তু নিয়ন্ত্রিত না,
আপনি বাজেট করছেন একটা, হয়ে গেছে আরেকটা। বাজেট আসলে সবসময় দেখা যায় একটা বড় লম্বা লিস্ট। বাজেটে কোনো সময় যে দাম কমে এরকম কোনো সুফল কোনো সময় আমরা সাধারণ মানুষ পাই না। কিছু কিছু জিনিসপত্র বাড়ে, কিছু আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, এটা আমাদের পক্ষে কিনা কখনো সম্ভব হচ্ছে না। বাজেট বক্তৃতায় বলা হয়েছে দেশে পেঁয়াজ চাষিদের উৎসাহী করতে এবার আমদানি করা পেঁয়াজে শুল্ক আরোপের। যদিও বাজেট ঘোষণার 4 দিন আগেই ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে 10 টাকা পর্যন্ত। ইন্ডিয়ান পেঁয়াজটাও 2 দিন আগে বেশি 18-19 টাকা, আজকে বেশি 28 টাকা 30 টাকা। কারণ কি? কারণ ওই বাজেট বাড়াইছে, এমনি পেঁয়াজের দাম একটু মানে মেলা দিন বাদে ওঠানামা করলো। 2-1 দিন যাওয়ার পরে যখন ফাইনাল হয়ে যাবে তখন এটার প্রভাব বাজারে পড়বে। এদিকে চালের বাজারে ভরা মৌসুমেও কমেনি দাম। উল্টো 1 সপ্তাহ আগে মানভেদে কেজি প্রতি দাম বাড়ানো হয়েছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। ধান উঠলে তো চালের দাম কমে যায়, মানে ধান ওঠার আগে যে রেট থাকে রেট অন্তত চালে 1 কেজিতে অন্তত 5 টাকা 7 টাকা কমার কথা, কিন্তু কমে নাই। প্রতিটা চালের দামই বেশি, তো বাজেট সামনে কি হবে না হবে। আর আরেকটা হচ্ছে আমাদের দেশে যে করোনা ভাইরাস, এই দুইটার কারণে যে মেলাররা আছে না, মেলাররা এই সুযোগটা ব্যবহার করছে। করোনার অজুহাতে ভরা মৌসুমে চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই বলে জানান ক্রেতারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। শিকদার গ্রুপের হাত ধরে আধুনিক স্থাপত্য শিল্পের নতুন এক উচ্চতায় প্রবেশ করতে চলেছে বাংলাদেশ। রাজধানীর পূর্বাচলে মহান ভাষা আন্দোলনের স্মৃতিতে 52 তলা, মুক্তিযুদ্ধের স্মৃতিতে 71 তলা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রতি কৃতজ্ঞতা স্মরণে 96 তলা ভবনের সমন্বয়ে গড়ে উঠছে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার। এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতে বিশাল ভূমিকা রাখছে শিকদার গ্রুপ অফ কোম্পানিজ। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিনিয়োগ রয়েছে। আসিফ টিপু জানাচ্ছেন বিস্তারিত। রূপকল্প 2041 মধ্য আয়ের বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে বড় অবদান রাখতে সঙ্গী হয়েছে শিকদার গ্রুপ। পূর্বাচল নতুন শহরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার, যেখানে থাকবে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত 52 তলা ল্যাঙ্গুয়েজ টাওয়ার। মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার স্মারক হিসেবে নির্মিত হবে 71 তলা বিশিষ্ট লিবারেশন টাওয়ার। আরও থাকছে 96 তলা বিশিষ্ট লিগাসি টাওয়ার। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দায়িত্ব গ্রহণের বছর 1996 সালের স্মৃতিতে সেটি নির্মিত হবে। এছাড়াও থাকবে শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধের আদলের অবকাঠামো। এই প্রকল্পে 3টি আইকনিক ভবন ছাড়াও গড়ে উঠবে 40 তলার আরও 49টি ভবন। আমরা আশা করি সব ঠিক থাকলে 2027 সালের মধ্যে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার নির্মাণ কাজ শেষ করতে পারব। দশক ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে শিকদার গ্রুপ অফ কোম্পানিজ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। তৈরি করেছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 2000 মানুষ প্রত্যক্ষভাবে শিকদার গ্রুপের সাথে যুক্ত। সব মিলিয়ে 50,000 সংখ্যক মানুষের জীবন ও জীবিকার ব্যবস্থা আমরা করতে পেরেছি। আমাদের নতুন প্রজেক্টগুলোতে আরও 40,000 সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে আমরা অবদান রাখার চেষ্টা করছি, যার সুবিধাভোগের সংখ্যা অনুমানিক মোর দ্যান 50,000 সংখ্যক মানুষ। এছাড়াও দেশের অবকাঠামো উন্নয়নে কয়েক দশক ধরে প্রশংসিত ভূমিকা রাখছে শিকদার রিয়েল এস্টেট কোম্পানি। দেশের বাইরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে শিকদার গ্রুপের বিনিয়োগ আছে। আসিফ টিপু, নিউজ 24। নিউজ 24 সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। হাসপাতালে টানা 8 দিন ধরে লাইফ সাপোর্টে থাকা বর্ষিয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার অবনতির দিকেও বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনককান্তি বড়ুয়া। উন্নত চিকিৎসার জন্য পরিবার সিঙ্গাপুর নিতে চাইলেও তার বর্তমান অবস্থায় তা সম্ভব নয় বলে মনে করছে মেডিকেল বোর্ড। 5 জুন ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই অচেতন অবস্থায় আইসিইউতে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৩,৪৭১ জন। ২৪ ঘন্টায় করোনায় ঝরে গেছে আরো ৪৬ প্রাণ। শুক্রবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮১,৫২৩ জন, মোট মৃত্যু ১,০৯৫ জন, আর ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৯৯০টি। এছাড়াও নতুন করে ৫০২ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭,২৪৯ জন। গত ২৪ ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৪৭১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, এ পর্যন্ত ১,০৯৫ জন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ এই তথ্য জানিয়েছেন। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার তাদের টেস্ট করা হলে শুক্রবার তাদের দেহে কোভিড-19 পজিটিভ ফল পাওয়া যায়। মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। এদিকে গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে সবশেষ খবরে আরও ৩,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে করোনা সংক্রমণে। প্রাণহানির বেশিরভাগই ঘটেছে উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকায়। ২৪ ঘন্টায় সবশেষ হিসেবে আরও ৯০,০০০-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত ৭৬,৭৫,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪.৫ লাখের বেশি। তবে উদ্বেগ বাড়াচ্ছে আফ্রিকা মহাদেশটিতে করোনার সংক্রমণ খুব দ্রুত হারে বাড়ায় সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাজ্যকে ছাড়িয়ে এখন ৩,১০,০০০ ছুঁয়েছে ভারতের সংক্রমণ সংখ্যা। আগের দিন ৩০,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হওয়ায় ভীতিকর অবস্থা বিরাজ করছে করোনার নতুন হটস্পট ব্রাজিলে। পার্শ্ববর্তী দেশ চিলিতেও দ্রুত বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৩৯ লাখ মানুষ। ফ্রান্সে লকডাউন শিথিলের পর থেকে শুরু হয়েছে ব্যবসা বাণিজ্য। তবে জনমনে আতঙ্ক থাকায় ব্যবসা বাণিজ্যের পরিবেশ এখনো ফিরে আসেনি। তবে খুব দ্রুতই স্বাভাবিক হবে এমনটা মনে করছেন প্যারিসের বাংলাদেশি ব্যবসায়ীরা। ফ্রান্স থেকে করোনা পরিস্থিতির আরো খবর জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ফয়সাল আহমেদ দীপ। করোনা ভাইরাস মহামারী কাটিয়ে অনেকটাই স্বাভাবিক চিত্র এখন প্যারিসের। স্থানীয় নাগরিকরা ঘর থেকে বের হচ্ছেন, পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন কেউ কেউ। তবে বেহাল দশা ব্যবসা বাণিজ্যে, শুধুমাত্র ভোগ্যপণ্য ছাড়া বাকি সব ব্যবসা মন্দার কবলে। আসলে আপনি জানেন, মানুষ এখনো ভীত সন্ত্রস্ত। করোনা ভাইরাসের ভয়ে মানুষ সীমিত আকারে ঘর থেকে বেরোচ্ছে, প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে এখনো বেরোনোর যে অভ্যস্ততা সেটার প্রতি তারা কনফিডেন্স পাচ্ছে না ফিরে। পর্যটন নির্ভর এই শহর করোনার প্রকোপে অনেকটাই থমকে গেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান ফ্রান্স বাংলা ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েতুল্লাহ। সরকার নানাভাবে সাহায্য করেছেন, স্পেশালি এই দেশগুলোতে যারা টুরিস্ট ভিত্তিক দেশ, সেখানে টুরিস্ট আসছে না, তাদেরও একটা বিশেষ সহায়তা দিচ্ছেন। কিন্তু আমাদের কিছু সময় লাগবে এই টুরিস্টদের ফিরে আসার জন্য যেই প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে। আস্তে আস্তে সময়ের সঙ্গে সেটাও পরিপূর্ণ লাভ করবে। তবে এই করোনা ভাইরাস পরবর্তী যে একটা উদ্বিগ্নতা সেটা সবসময় থাকবে। এখন আমাদের উচিত ধৈর্য ধরা এবং যেটুকু খরচ না করলেই না সেটুকু করা, খরচ কমিয়ে আনা, ব্যবসাকে আপাতত টিকে রাখার জন্য যা প্রয়োজন সেটা করা। করোনার ভয়কে জয় করে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে, কিন্তু অর্থনৈতিক মন্দায় বেকারত্ব বাড়বে। চাকুরি হারাতে পারেন 10 লাখ মানুষ। করোনার কারণে গোটা বিশ্ব আজ থমকে আছে। অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়, বিশেষ করে প্রবাসী রেমিটেন্সের উপর। এখানকার ব্যবসায়ীরা মনে করছেন দিন ঘনিয়ে আসার সাথে সাথে এই অবস্থা স্বাভাবিক হবে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক বুনিয়াদ প্রবাসী রেমিটেন্সের উপর নির্ভর করছে সেটা আরও শক্তিশালী হবে। ফয়সাল আহমেদ দীপ, নিউজ 24, প্যারিস, ফ্রান্স। করোনা ভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না। জানিয়েছে জুলাই মাসে 30,000 স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। চিকিৎসা বিজ্ঞানে ভ্যাকসিন উদ্ভাবনে এই ধাপকে চূড়ান্ত পর্ব হিসেবে মনে করা হয়। মডার্না জানায় শেষ ধাপের পরীক্ষার জন্য ভ্যাকসিনের ডোজের 100 মাইক্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষা সফল হলে এই ডোজের মাত্রা অনুসারে কোম্পানিটি প্রতি বছর 500 মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে পারবে।
করোনা ভাইরাস সংক্রমণ কাটিয়ে ওঠা ইউরোপিয়ান দেশ স্লোভেনিয়া থেকে সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টার ব্যবধানে মধ্য ইউরোপের এই দেশটিতে নতুন করে আরও 2 জন প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 1488 জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন 109 জন ও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 1359। গত কয়েকদিন যাবৎ কিন্তু স্লোভেনিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইয়ানিচ ইনসা বারবার হুঁশিয়ারি দিয়ে বলছেন দ্বিতীয় ধাপে হয়তোবা দেশটি আরও একবার করোনা মহামারী অবস্থায় পড়তে পারেন বলে তিনি বারবার হুঁশিয়ারি দিচ্ছেন এবং একই সাথে তিনি বলেছেন তার সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে করোনা পরবর্তী স্লোভেনিয়ার এই অর্থনীতিকে পুনর্বাসন করা। ওইডিসির পক্ষ থেকে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরে স্লোভেনিয়া তার আর্থিক প্রবৃদ্ধি 5.5 থেকে 8.5% হারাতে পারে বলে ইতোমধ্যে ভবিষ্যৎবাণী করেছে। এছাড়াও স্লোভেনিয়া এবং একই সাথে স্লোভেনিয়ার প্রতিবেশীদের হাঙ্গেরিতে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় যে কোনো জরুরি প্রয়োজন দেশ দুটিতে বসবাসরত বাংলাদেশিদেরকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করতে হয়। এই পরিস্থিতিতে অনেকেই রয়েছেন এই দুই দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি যারা পাসপোর্ট কিংবা ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন, যাদের অনেকেই নতুন করে টিআরপি রিনিউ করতে পারছেন না কিংবা অনেকেই পাসপোর্টের আবেদন করলেও দীর্ঘদিন যাবৎ তাদের এই আবেদন প্রক্রিয়াটি ঝুলে রয়েছে বা তারা নতুন করে তাদের এই পাসপোর্টটি তাদের হাতে এসে পৌঁছায়নি। এই পরিস্থিতিতে তাদেরকে কিন্তু এক ধরনের হতাশার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা আশা করি খুব দ্রুতই এই পরিস্থিতির অবসান ঘটবে। টানা তৃতীয় দিন লকডাউন চলছে পূর্ব রাজাবাজারে, তবে বিশেষ প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাইরে যাচ্ছেন অনেকেই। দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন পুরোপুরি নিয়ম না মানলে বাড়বে আক্রান্তের ঝুঁকি। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর পূর্ব রাজাবাজার টানা লকডাউনে এখানকার বাসিন্দারা। কঠোর নির্দেশনা থাকলেও চলাচল শিথিল রয়েছে চিকিৎসক, সরকারি কর্মকর্তা, ব্যাংকার ও মিডিয়া কর্মীদের জন্য। প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে মানা হচ্ছে রেজিস্ট্রি খাতা, তাপমাত্রা মাপা হচ্ছে যন্ত্র দিয়ে। তবে শুক্রবার ছুটির দিন থাকায় বিভিন্ন অজুহাতে বাইরে বের হতে দেখা গেছে অনেককেই। এখন আমার বাচ্চা শনি একরাতে, তো সে অসুস্থ, এখন আমার দায়িত্ব হবে, তো এটা কল দেখাইছে, এখন আমাকে বলতেছে কিডনিতে প্রবলেম দিয়েছিল, আজকে টেস্ট আলট্রা হয়েছে আর হচ্ছে এই যে আপনার ইউরিন টেস্ট, এটার জন্য আমরা বের হয়েছি। মানতেছে না, মানতে হবে, একটু কষ্ট হলেও মানতে হবে, কারণ দেশের অবস্থা যদি ভালো হয় ভালো হোক। জরুরি প্রয়োজনে আর চিকিৎসার জন্য যারাই বের হচ্ছেন তারাও বলছেন লকডাউন মেনে চলার কথা। আমি তো যাওয়া আসা করছি, সকালবেলাও তো গেলাম কাজে, আবার এখন যাচ্ছি, বাসায় যাচ্ছি। ওয়াক্তের নামাজ হয় ঘরে পড়া যায়, জুম্মার নামাজে তো আর বাসায় হবে না। 2 মাস ধরে তো আমরা ওয়ার্ক ফ্রম হোম, বাট এখন তো সীমিত আকারে সবকিছু খুলে দেওয়া হয়েছে, তো খুলে দেওয়ার কারণে আমাদেরকেও যেতে হয়। লকডাউনটা স্বতঃস্ফূর্ত হওয়া উচিত, মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এটা মেনে চলা উচিত, ওদেরকে হেল্প করা উচিত। পুরোপুরি লকডাউন মানা না হলে ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। চিকিৎসা না দিয়ে রোগীদের ফিরিয়ে দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চিকিৎসা না দিয়ে রোগী ফিরিয়ে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যারা এমন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শনিবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। প্রতিষ্ঠান এভাবে রোগী ফেরত দিচ্ছে, তাদের নাম দিন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে, মোবাইল কোর্টও পরিচালনা করা হবে। হয়তো তারা মনে করছেন যে সরকার তাকিয়ে আছে এবং সরকার এটি ধর্তব্যের মধ্যে নিচ্ছে, সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল করা হবে। রাজধানীর গুলশানী ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে 5 জনের প্রাণহানির ঘটনায় কর্তৃপক্ষের চরম গাফিলতি ছিল। হাসপাতাল কম্পাউন্ডে করোনা রোগীদের জন্য স্থাপিত অস্থায়ী ইউনিট অগ্নি প্রতিরোধক ছিল না, এমনটাই উঠে এসেছে পুলিশের তদন্ত প্রতিবেদনে। পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী শুক্রবার সাংবাদিকদের এসব কথা জানান। ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত পুলিশের কমিটি বুধবার ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনেও ইউনাইটেড হাসপাতালে স্থাপিত অস্থায়ী করোনা ইউনিটটিকে
ত্রুটিপূর্ণ হিসাব করে উল্লেখ করা হয়। 27 মে রাতে হাসপাতালে অস্থায়ী করোনা ইউনিটের অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন 5 রোগী মারা যান। যেসব ফায়ার সার্ভিসের সদস্যগণ সেখানে অগ্নি নির্বাপনে নিয়োজিত ছিলেন তাদের জবানবন্দি গ্রহণ করেন। পাশাপাশি ওখানকার যে সিসিটিভি যে ফুটেজ সেটা কালেকশন করা হয় এবং বিভিন্ন ধরনের রোগীদের যে নথিপত্র সেগুলো পর্যালোচনা করা হয় এবং সার্বিকভাবে পুঙ্খানুপুঙ্খানু যাচাইয়ের পর তারা একটি বিশদ প্রতিবেদন জমা দেন এবং এই প্রতিবেদন ইতিমধ্যে পুলিশ কমিশনার স্যারের নিকট পাঠানো হয়েছে এবং এই প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে মূলত করোনা আইসোলেশন ইউনিটটি যে বর্ধিতাংশে সেখানে স্থাপন করা হয়েছিল সেটা কোনো ধরনের বিল্ডিং কোড মানা হয়নি। বাড়ছে বজ্রপাতের মৃত্যু। গেল 10 বছরে প্রায় 3000 মানুষ মারা গেছেন বজ্রপাতে, আহত হাজার হাজার। যদিও বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। তাদের মতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশের আমূল পরিবর্তন, অপ্রতুল প্রতিরোধ ব্যবস্থা আর সাধারণ মানুষের অসচেতনতার কারণেই বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। বিস্তীর্ণ হাওর অঞ্চল, কালো মেঘে আচ্ছন্ন পরিবেশ, খোলা আকাশের নিচেই মাছ শিকারে ব্যস্ত জেলেরা। বিশেষজ্ঞরা বলছেন মেঘাচ্ছন্ন এই পরিবেশে মাছ শিকার অথবা খোলা মাঠে কৃষিকাজ করতে গিয়েই বেশিরভাগ ক্ষেত্রে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে গত 10 বছরে প্রায় 3000 মানুষ বজ্রপাতে জীবন হারিয়েছেন, আহত হাজারো, হচ্ছে সম্পদের ক্ষতিও, যা বাড়ছে প্রতি বছর। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগের শক্তি বৃদ্ধি পেয়েছে, যেখানে বজ্রপাতের শক্তিও বৃদ্ধি পেয়েছে, যে কারণে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন কিছু প্রাকৃতিক এবং কিছু প্রযুক্তিগত ব্যবস্থা রয়েছে যেগুলো গ্রহণ করলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমানো সম্ভব হতো। বিশেষজ্ঞদের মতে অতীতের তুলনায় কালো মেঘের ঘনত্ব বেড়েছে, যার ফলে বেড়েছে বজ্রপাত আর বৃষ্টির পরিমাণও। প্রতিনিয়ত বনাঞ্চল ধ্বংস, বিশেষ করে বড় গাছ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় মানুষই বজ্রপাতের লক্ষ্যে পরিণত হচ্ছে। মেঘে মেঘে ঘর্ষণের ফলে সেখানে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়, যেগুলো স্বাভাবিকভাবে পৃথিবী পৃষ্ঠ আকর্ষণ করে থাকে। মেঘে সৃষ্ট চার্জগুলো বা জমা হওয়া চার্জগুলো পৃথিবীর দিকে ছুটে আসে। একটা এলাকা যদি সম্পূর্ণ সমতল হয় তাহলে বিদ্যুৎ সবচেয়ে উঁচু জায়গা যেটা সেটাকে আক্রমণ করে। আগে আমাদের গ্রামাঞ্চলে তাল গাছে ভর্তি ছিল, খেজুর গাছে ভর্তি ছিল, এখন সেগুলো কেটে ফেলা হয়েছে। তাই খোলা মাঠে যখন মানুষ ধান চাষ করে তখন মানুষটাই হচ্ছে সবচেয়ে উঁচু, তার ফলে আবহাওয়ার অনভিপ্রেত পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ তার শক্তি বৃদ্ধি করছে। কার্যকর পদক্ষেপ আর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ক্ষতি কমানো সম্ভব বলেই মত বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে 44টি ডিম দিয়েছে লবণ পানি প্রজাতির কুমির পিলপিল। শুক্রবার বিকেলে কেন্দ্রের কুমির প্রকল্পের পুকুর পাড়ে এই ডিম দেয় কুমির পিলপিল। এবার নিয়ে জুলিয়েট ডিম দিয়েছে মোট 15 বার। এর আগে গত 29 মে অপর কুমির জুলিয়েট 52টির ডিম পারে। গত 3 বছর জুলিয়েট ও পিলপিলের ডিম থেকে কোনো বাচ্চা জন্ম নেয়নি এই কুমির প্রজনন কেন্দ্রে। এবার এই কুমির প্রজনন কেন্দ্রে 2টি কুমিরের ডিম থেকে বাচ্চা ফুটবে বলে আশা করছে বন বিভাগ। কুমির পিলপিল আজ 48টা ডিম পেড়েছে। এর ভিতর 21টা ডিম তার নিজের বাসায় রাখিছে এবং 12টা ডিম আমাদের পুরাতন ইনকিউবেটর এবং 11টা ডিম আমাদের নতুন ইনকিউবেটর সেট করেছি। গত 29 তারিখে আর একটা কুমির জুলিয়েট ডিম পড়েছিল 52টি, তারপর 14টা ডিম তার নিজের বাসায়, 26টা ডিম নতুন পুরাতন ইনকিউবেটর এবং নতুন ইনকিউবেটর রাখা হয়েছিল 12টা ডিম। আশা করি ডিম পড়া থেকে 85 থেকে 90 দিনের ভিতরেই একটা ভালো ফলাফল পাওয়া যাবে। করোনার ধাক্কায় স্থবির পর্যটন খাতকে টেনে তুলতে
সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই এবারের বাজেটে। এ নিয়ে হতাশ খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং জরুরি। সেই সাথে ক্ষতি পুষিয়ে নিতে দরকার নগদ প্রণোদনা। সৈয়দ রাসেল ও ইসমত আরা এসব তথ্য ছবিতে এক্স রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এবছরের শুরু থেকেই স্থবির দেশের পর্যটন খাত। সংক্রমণ রোধে সরকার ঘোষিত 2 মাসের সাধারণ ছুটি শেষে দেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রম শুরু হলেও এখনও বন্ধ দেশের বেশিরভাগ পর্যটন কেন্দ্র। করোনার ধাক্কা মোকাবেলায় এরই মধ্যে সরকার বিভিন্ন খাতে প্রণোদনা ঘোষণা করলেও প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত রয়ে গেছে দেশের পর্যটন খাত। বর্তমানে দেশের মোট জিডিপিতে পর্যটন খাতের অবদান 4.7%। খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে এরই মধ্যে 11,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা। অথচ এই সংকট মোকাবেলায় জাতীয় বাজেটে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। এই বাজেটে বিশেষ বরাদ্দের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে সুনির্দিষ্ট কোনো আর্থিক প্রণোদনার বিষয় উল্লেখ করা হয়নি। এই পর্যটন খাতকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রয়োজন বলে আমি মনে করি। পর্যটনের মতো সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে সরকারকে আরও মনোযোগী হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। সেই সঙ্গে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি দেশ বিদেশে ব্র্যান্ডিংয়ের উপরেও জোর দিচ্ছেন তারা। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সব পর্যটন রিলেটেড, কিন্তু গাড়িও পর্যটন রিলেটেড। এই হিসাবে প্রায় কয়েক হাজার, 8-10 হাজার মানুষ এইখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আকুল আবেদন জানাবো যে এইটাকে যাতে সংশোধন করে সিলেটের জন্য একটু উদ্ধৃত বরাদ্দ রাখার জন্য। সম্ভাবনাময় এই খাতকে টিকিয়ে রাখতে কেবল পরিকল্পনা নয়, নগদ অর্থ প্রণোদনা চান এই খাত সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েডের হত্যার পর মার্কিন পুলিশ বিভাগের সংস্কারের দাবি উঠেছে বিভিন্ন স্তর থেকে। এবার সেই দাবিতে স্বীকৃতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। পুলিশ বিভাগের সংস্কারের প্রাথমিক খসড়া দিলেন তিনি। আর ভাইরাস ও ফ্লয়েড হত্যার আবহে ফের নির্বাচনী প্রচারে নামছেন ট্রাম্প। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় পাল্টে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। দিকে দিকে চলছে বিক্ষোভ। পুলিশ বিভাগের সংস্কারের দাবি উঠেছে বিভিন্ন স্তর থেকে। এতদিনে সেই দাবিকে স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার টেক্সাসের একটি চার্চের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পুলিশ বিভাগের সংস্কারের প্রাথমিক খসড়া দিলেন। এর আগে ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারেও আইন প্রয়োগকারীদের সংস্থার শক্তিশালী করার পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের প্রস্তাব বিক্ষোভকারীদের আদৌ খুশি করবে কিনা তা নিয়ে যথেষ্ট আশঙ্কা আছে। অনেকেরই অভিমত, মার্কিন পুলিশের মধ্যে বৈষম্য এখনো প্রকট। শুধু ফ্লয়েডের ঘটনা নয়, এর আগেও পুলিশের বিরুদ্ধে একাধিক বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছে। ফলে আপাতত আন্দোলন থামবে না, দেশ জুড়ে লাগাতার বিক্ষোভ চলবে। ব্ল্যাক লাইফ ম্যাটার্স বুঝতে হবে প্রশাসনকে। এদিকে সিয়াটলে পুলিশ মুক্ত একটি এলাকায় বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই এলাকাটিকে ফের পুলিশের দখলে আনারও হুমকি দেন তিনি। এলাকাটির হস্তক্ষেপ নিয়ে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন ওয়াশিংটনের অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। এদিকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা নিয়ে উত্তেজনা কাটেনি। অন্যদিকে করোনা ভাইরাসের প্রভাবের আবহেই আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন করে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে হলিউডের সিনেমাতেও। একের পর এক পিছিয়ে দেওয়া হচ্ছে মুভি মুক্তির তারিখ। বক্স অফিসে সাড়া ফেলতে পারত যে মুভিগুলো, সেগুলোর নাম উঠেছে অনির্দিষ্টকালের তালিকায়। শুকর নামের জানাচ্ছেন বিস্তারিত। Why would I betray you? We all have our secrets. No Time to Die মুভিটি হয়তো এ বছরের শুরুতেই সাড়া ফেলতো হলিউড বক্স অফিসে, কিন্তু করোনা ভাইরাসের কারণে তার সম্ভব হলো না। জেমস বন্ড রূপে ড্যানিয়েল ক্রেগ অভিনীত এই সিনেমাটি দেখতে দর্শকদের এখন অপেক্ষা করতে হবে 25 নভেম্বর পর্যন্ত। James Bond. He's
victory of violence. I'm Sonic, a little ball of super energy. হলিউডের টপ চার্টে আসন গেড়েছিল সনিক দ্য হ্যাজক মুভিটি। তবে মুভিটি সিনেমার অন্যতম বড় বাজার চীনেই মুক্তি দিতে পারেননি নির্মাতা ও পরিবেশকরা। এমনকি চীনের প্রেক্ষাগৃহে অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে মুলান, 1917 এবং জোজো র্যাবিট সিনেমাগুলো। Nothing makes sense anymore. Yeah, I know, it's definitely not a good time to be a Nazi. এদিকে পিছিয়ে গেছে টম ক্রুজ অভিনীত বহুল আলোচিত মুভি টপ গান ম্যাভরিক। নতুন নির্ধারিত তারিখ এখন 23 ডিসেম্বর। 31 জুলাই মুক্তি পাবার কথা দ্য স্পঞ্জ অন দ্য রান মুভিটি। অন্যদিকে 2 বছরের জন্য পিছিয়েছে ডিজনি স্টুডিওর মুভি ব্ল্যাক উইডো। এছাড়াও পিছিয়ে যাওয়ার তালিকায় নাম রয়েছে দ্য টুমোরো ওয়ার, আ কোয়াইট স্প্লেস পার্ট 2, অ্যানিমেটেড সিকুয়েল মিনিয়ন্স, দ্য রাইজ অফ গ্রু ও সেন্ট 2। For a bad rock! সুকন্যা আমির, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি বলে লালা ব্যবহারে নিষিদ্ধ করার পর থেকে এর পক্ষে বিপক্ষে নানা মত আসছে। এমন সিদ্ধান্তের পর থেকে সাবেক খেলোয়াড় সচিন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম থেকে শুরু করে বর্তমান খেলোয়াড় মিচেল স্টার্কও হতাশা প্রকাশ করেছেন এমন সিদ্ধান্তে। রিপোর্টে বিস্তারিত। বলে লালা লাগিয়ে বলকে উজ্জ্বল করা টেস্ট ক্রিকেটে বোলারদের জন্য এতদিন ছিল খুবই স্বাভাবিক ব্যাপার, কিংবা উজ্জ্বল বলকে বাতাসে সুইং করে ব্যাটসম্যানদের ঘায়াল করাটাও ছিল বোলারদের অস্ত্র। কিন্তু করোনাকালে মাঠের ক্রিকেটকে ফিরিয়ে আনতে নিষিদ্ধ করা হয়েছে বলে লালা লাগানো। তবে ঘামের মাধ্যমে বল উজ্জ্বল করার সুযোগ থাকলেও অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড়রাই নাকশ এমন সিদ্ধান্তের পর থেকেই। বলে লালার ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ায় বোলারদের নিয়ে উদ্বিগ্ন ওয়াসিম আকরাম। এতে করে বোলাররা রোবটের মতো হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। বোলিংয়ের সুবিধা পেতে এখন বোলারদের ধৈর্য ধরার পাশাপাশি বল পুরনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করেন ওয়াসিম। আর ভারতীয় সাবেক কিংবদন্তি সচিন টেন্ডুলকারের মতে বল চকচকে করতে লালার ব্যবহার ছাড়া খেলাটা ম্যারম্যারে হয়ে যাবে। এতে তিনি বিকল্প একটি প্রস্তাবও এনেছেন। টেস্টে 80 ওভারের বদলে প্রতি 40 থেকে 55 ওভারের মধ্যে একটা করে নতুন বল ব্যবহার করা যেতে পারে বলে মত দিয়েছেন তিনি। এদিকে সাবেক অজি পেসার ব্রেটলির মত বলে লালা লাগানো নিষিদ্ধ হলে ভিন্ন কোনো নতুন উপাদান অনুমোদন দেওয়া যেতে পারত। আর এমন সিদ্ধান্তে ক্রিকেট খেলাটাই বিরক্তিকর হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন আরেক বর্তমান অজি পেসার মিচেল স্টার্ক। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। শেষ করতে একটা সংবাদ, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।